এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র তাপদাহ। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি না হওয়া পর্যন্ত আরো কিছুদিন এই তাপদাহ চলবে। এদিকে গরম আর পানি সংকটে ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলার পরামর্শ দিয়েছে আইসিডিডিআরবি। তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। তরমুজ প্রচন্ড গরমে একটু প্রশান্তি দিতে যে ফলটি নেই কোনো তুলনা, কিন্তু প্রচন্ড গরমে যারা এই তরমুজ বাজারে এভাবে পৌঁছে দিচ্ছেন তাদের কষ্টের কি কোনো তুলনা আছে? গরমে খুব কষ্ট লাগে স্যার, কয়েক জায়গায় বসছি স্যার, গরমে তারা গাড়ি ঠালতে পারে না, বমি আহে। গরমে মানুষের জীবন এখন অতিষ্ঠ। কাজের জন্য বাইরে বের হওয়াটাই যেন একটা অভিশাপ। গরম থেকে বাঁচার জন্য কত চেষ্টাই না মানুষের, কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছে না। তার উপর গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ আর পানির সংকট বেড়ে যাওয়ায় মানুষের ভোগান্তি যেন ছাড়িয়ে গেছে অন্য সব কিছুকে। এই অবস্থায় সুসংবাদ দিতে পারে যে আবহাওয়া অফিস, তারাও উল্টো দিচ্ছে দুঃসংবাদ। এই যে তাপপ্রবাহ, এটা বর্তমান যে আমাদের আবহাওয়াগত অবস্থা সেটাতে আমরা যেটা মনে করছি যেটা আরো 2 দিন চলতে পারে, এবং ব্যাপক আকারে যদি দেশের উপরে বৃষ্টি হয়, যখন ঝড় বৃষ্টি হবে তখনই এটা কমবে। এদিকে রাজধানীর কলেরা হাসপাতাল বলে পরিচিত আইসিডিডিআরবির গেইটে মাত্র 5 মিনিট দাঁড়াতেই দেখা গেল 6 জন নতুন রোগী এসে পৌঁছেছে। স্বাভাবিকের তুলনায় প্রায় 3 গুণ বেশি রোগী এখন চিকিৎসা নিচ্ছে এই হাসপাতালে, যাদের অধিকাংশই শিশু। পানিটা পচা পানি, এখানে আমরা ফোলা পানি না জানি না খাইছি। খাওয়ার থেকে রাত 3টা থেকে শুরু হয়েছে বমি পায়খানা, তারপর আবার কারেন্ট থাকে না, ফোলা পানি গরমের থেকে পানি থেকে ফোলা পানি অসুস্থ থাকে। আর এই অবস্থা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। যে সরকারের উচিত যেসব জায়গা থেকে বেশি রোগী আসছে সেই এলাকায় আইসিডিডিআরবির সঙ্গে যৌথ উদ্যোগে যদি ক্যাম্প করা হয় এবং আমরা সেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিব, তাহলে এলাকার লোক এলাকাতেই যাবে এবং সুচিকিৎসা তাড়াতাড়ি পাবে। বর্তমানে যে প্রচন্ড গরম লক্ষ্য করা যাচ্ছে সেটা চাইলেই কমিয়ে আনা সম্ভব না, কিন্তু ডাক্তাররা বলছেন বর্তমানে যে ভয়াবহ ডায়রিয়া পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেটা চাইলেই অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর এই ক্ষেত্রে সবার আগে প্রয়োজন বিশুদ্ধ পানি নিশ্চিত করা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, আইসিডিডিআরবি, ঢাকা। সংসদের বাইরের বিষয়কে ইস্যু বানিয়ে বিরোধী দলের সংসদ বর্জন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। শুক্রবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকারের বিরুদ্ধে অনিয়ম তদন্তে গঠিত কমিটি রিপোর্ট দেবার পর তার সংসদে আলোচনার পরই ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত বদরুদ্দোজা বাবুর রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলকে ঘিরে দেশের রাজনীতির মাঠ উত্তপ্ত। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় প্রতিদিনই সভা সমাবেশ করছে বিরোধী দল বিএনপি। রাজপথে আন্দোলন, সেই সাথে সংসদ বর্জনেরও কথা বলছেন কোন কোন নেতা। বিরোধী দলকে নিয়ে নবম সংসদের প্রথম অধিবেশন শেষ করলেও দ্বিতীয় অধিবেশনের শুরুর আগে সংসদ বর্জনের ইঙ্গিত ভাবনায় ফেলেছে স্পিকার আব্দুল হামিদকে। শুধু বেগম খালেদা জিয়ার বাড়ি নয়, অনেক বিষয় নিয়ে হতে পারে। যে কোনো ইস্যু নিয়ে পলিটিক্সে একটা পার্টি, সরকারি দল, বিরোধী দলের মধ্যে বিরোধ বিভেদ এগুলো থাকতে পারে, কিন্তু আমার বক্তব্যটা যে বাইরের কোনো ইস্যু নিয়ে সংসদ বর্জনের চিন্তা করা এটা ঠিক হবে না। দ্বিতীয় অধিবেশন মূলত বাজেট অধিবেশন হলেও আলোচনায় থাকবেন সাবেক স্পিকার এবং বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে পারে এই অধিবেশনেই। সংসদীয় কমিটি এবং 3টি উপকমিটি এ নিয়ে কাজ করছে। এই যে রিপোর্ট যা পাইল, এগুলোই তারা এই পার্লামেন্টে আবার উপস্থাপন করা হবে। তখন আবার ওই সংসদ থেকে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে বলে মনে হয়। এখানে কোনো ভায়াসনেস নিয়ে কিছু করার জন্য এটা করা হয়, কারণ এখানে তদন্ত কমিটি যেটা আছে শুধু তারা বললেই তো হবে না, তাদেরকে কাগজে পত্র তো এটা প্রমাণ দিতে হবে। ওনাকেও এই কমিটি ডাকতে পারে, যদি ওনার কোনো বক্তব্য থাকে তাহলে উনি সেখানে গিয়ে বলতে পারেন। সকালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের চতুর্দশ জেলা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্পিকার আব্দুল হামিদ। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা।
সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনা থেকে শুক্রবার জেদ্দা এসে পৌঁছেছেন। মদিনার মসজিদুল নবাবিতে জুম্মার নামাজ আদায় শেষে জেদ্দার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন তিনি। স্থানীয় সময় বিকাল 4টায় তিনি জেদ্দায় পৌঁছান। সেখানে রয়্যাল প্যালেস হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর স্থানীয় সময় সন্ধ্যা 8টার দিকে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া দ্বিতীয় সম্বর্ধনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সভায় এখনো চলছে। রাত জেদ্দাতেই কাটাবেন শেখ হাসিনা। শনিবার তিনি জেদ্দা থেকে রওনা হবেন ঢাকার উদ্দেশ্যে। দুপুরের পরে তার দেশে ফেরার কথা। সপ্তম পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে তা কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য আরও বাড়িয়ে দেবে। এই অভিযোগ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের। আর সর্বোচ্চ মূল বেতন 23,000 টাকা থেকে 1 লাফে 45,000 টাকা হলে তা হবে মাত্রা অতিরিক্ত। এই মত সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলামের। আহরার হোসেনের রিপোর্ট। মুজিবরের 25 বছরের চাকরি জীবনের অর্জন, সর্বসাকুল্যে মাসে 10,000 টাকা বেতন। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের তৃতীয় শ্রেণীর এই কর্মচারীর পরিবারের সদস্য 7। কলোনির বাসা ভাড়া বাবদ সরকার কেটে নেয় 4,500 টাকা। 3 সন্তানের লেখাপড়ার খরচ 2500। হাতে থাকে মাত্র 3,000। তার উপর 7 জনের ভরণ পোষণ, চিকিৎসা, পোশাক, পরিবহন আর অতিথি আপ্যায়ন। হিসেব করলে দিন প্রতি মাত্র 100 টাকা। চাল দেশের থেকে আনি আর কি। আর যে বাজার করছো আর ছেলেমেয়ের যে পড়ালেখা করছো তাতে গিয়ে সেটা শর্ট হয়। বিভিন্ন দাঁড় কর্জা করি। আবার অনেক সময় ওই ছোট ভাই আছে একটা বিদেশে, তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এইভাবে পরিশোধ করে কোনো রকম দিন যাপন করতেছে। মাত্র একদিন আগে পেশ করা পে কমিশনের সুপারিশ এখন মুজিবরের মতো হাজারো সরকারি চাকুরিজীবীর আড্ডা গল্পের শীর্ষ ইস্যু। কলোনির টি স্টলে চায়ের কাপে ঝড়। সুপারিশ বাস্তবায়ন হলে পরিবারের বাজেট ঘাটতি কতটা মিটবে? 4,000 টাকার বেতনে আমার পোষে না। অন্তত বড় সাহেবে যাই পাক, আমার কিছু হইলেও তার মানে 4 ভাগের 1 ভাগ অন্তত আমার পাওয়া উচিত। উপরের দিকে বেশি বাড়ানো হয়েছে, কিন্তু নিচের দিকে আরো বেশি বাড়ানো উচিত ছিল, যেহেতু দ্রব্যমূল্য বেশি। 4,300 টাকা মোটেই সঙ্গত হয় নাই। সপ্তম পে কমিশন গঠন হয়েছিল যখন তখনকার তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এই ব্যবধানকে বৈষম্য বলে মনে করছেন না। তবে সর্বোচ্চ মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব তার বিবেচনায় মাত্রাতিরিক্ত। মাত্রাটা হয়তো একটু বেশি হয়ে গেছে। 2005 থেকে 2009 পর্যন্ত মুদ্রাস্ফীতির কতটা বৃদ্ধি পেয়েছে এ পর্যন্ত হয়তো 20-25%। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে মোটামুটি যদি 50% বেশি বৃদ্ধি করা হতো তাহলে সেটা অনেকটা যৌক্তিক এবং বাস্তবসম্মত হতো। মাত্রায় বেশ কম কিংবা বৈষম্য যেটাই থাকুক না কেন, রাজধানী এবং সারা দেশের কয়েক লাখ সরকারি চাকরিজীবীর এখন একটাই প্রত্যাশা, তাদের বেতন বাড়ুক। তবে 10,000 কোটি টাকার অতিরিক্ত বাজেট আর বিশ্বমন্দার চাপ সামলে অর্থমন্ত্রী কবে পারবেন সপ্তম পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে, আর কতটাই বা পারবেন সেটাই এখন দেখা দিয়েছে বড় হয়ে। আহরার হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বৃহত্তর মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোনের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। খোদ অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়ে বলেছেন, এসএসসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিষ্পত্তি হবে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ বলছে, প্রস্তাবিত শেয়ারের অভিহিত মূল্য 10 অথবা 100 টাকা করা না হলে তাদের পক্ষে তালিকাভুক্ত করা সম্ভব হবে না। অবশ্য আইপিওর অনুমোদন পেলে যে কোনো শর্তই মানতে রাজি গ্রামীণ। জুলফিকারের রিপোর্ট। ঝুলে থাকার একটা কারণ হলো নেতৃত্ব পরিবর্তন হলো গ্রামীণ ব্যাংক সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এটা হয়ে গেছে, এখন তারা বোধহয় বসতে পারবে। এটা বোর্ড পুরোপুরি আছে। সবসময় তাদের বলা হয়েছে যে এটা হবে, হওয়ার জন্য যেসব বিভিন্ন বিষয় আছে সেগুলোর সমাধান চাই। একটা যেমন ছিল যে শেয়ারের দাম কি হবে, তারপরে আরেকটা হচ্ছে প্রিমিয়াম কি হবে। কিছু কিছু সমাধান হয়েছে এবং আমরা আশা করছি যে বোর্ডটা বসে যাওয়ার পরে, পুরো বোর্ডটা হয়ে যাওয়ার পরে খুব সত্যই সেই সিদ্ধান্ত পাওয়া যাবে। বিশ্ব মন্দার প্রভাব থেকে দেশকে সুরক্ষা দিতে গেল রোববার সরকারি সহায়তা প্যাকেজ ঘোষণা করতে গিয়ে গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার বিষয়টি কেন দীর্ঘদিন ধরে ঝুলে আছে তা এভাবেই ব্যাখ্যা করছিলেন অর্থমন্ত্রী। এর আগে গ্রামীণ ফোন দেশের পুঁজি বাজার থেকে 1 টাকা মূল্যের শেয়ার ছেড়ে 850 কোটি টাকা মূলধন সংগ্রহের জন্য এসইসির কাছে আবেদন করে গেল অক্টোবরে। এর মধ্যে প্রায় 450 কোটি টাকা সংগ্রহের প্রস্তাব ছিল আইপিও থেকে। বাকি 406 কোটি টাকা প্রাক আইপিও প্লেসমেন্টের মাধ্যমে বেশ আগেই সংগ্রহ করা হয়েছে গ্রামীণ ফোনের কর্মকর্তা কর্মচারী আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে।
তবে নানা জটিলতায়